নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাষ্ট্রদ্রোহ আইন। স্বাধীনতার ৭৫ বছর পর ঔপনিবেশিক আইনের কি দরকার? কেন্দ্রের জবাব চেয়ে নোটিশ শীর্ষ আদালতের। রাষ্ট্রদ্রোহ ভারতীয় দণ্ডবিধির ১২৪-এর এ ধারায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপে আজীবন কারাবাস পর্যন্ত সাজার সংস্থান। পরাধীন ভারতকে কবজায় রাখতে ১৮৭০ সালে এই আইন আনে ব্রিটিশরা। জেএনইউ এর ছাত্র আন্দোলন থেকে সিএএ বিরোধী আন্দোলন, বারবার ব্যবহার হয়েছে এই রাষ্ট্রদ্রোহ আইন। বিরোধীরা প্রশ্ন তুলেছে, বৃহস্পতিবার প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ আদালত। ব্রিটিশ জামানায় বিরোধী স্বরকে স্তব্ধ করতে তৈরি আইনের স্বাধীন দেশে কি কার্যকারিতা? রাষ্ট্রদ্রোহিতা আইনকে অসাংবিধানিক বলে খারিজ করা হোক, এই আর্জি জানিয়ে শীর্ষ আদালতে মামলা করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এস.জি. ভোম্বাটকারে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এন.ভি. রামানার বেঞ্চে প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। প্রধান বিচারপতির প্রশ্ন, স্বাধীনতার ৭৫ বছর পর ঔপনিবেশিক আইনের কি দরকার? প্রধান বিচারপতি বলেন, ব্রিটিশরা এই আইন স্বাধীনতা সংগ্রামীদের দমন করতে ব্যবহার করত। এই আইন গান্ধীজি বালগঙ্গাধর তিলকের বিরুদ্ধে ব্যবহার হয়েছে। ব্রিটিশরা ভারতীয় স্বর দমন করতে যে আইন তৈরি করে, স্বাধীন ভারতে তার ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রদ্রোহ আইনের অপব্যবহার নিয়ে আদালত উদ্বিগ্ন। আইন যারা প্রয়োগ করছেন তাদের কোনো দায়বদ্ধতা থাকছে না। আইনের অপব্যবহার এমন পর্যায়ে গিয়েছে যাতে মনে হচ্ছে গাছ কাটতে বললে যেন জঙ্গল সাফ করা হচ্ছে। ইতিহাস বলে রাষ্ট্রদ্রোহ আইনে দোষী সাব্যস্ত হয়েছে এমন সংখ্যা কম, বরং এই আইনের অপব্যবহারই বেশি। কেন্দ্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল কে বেণুগোপাল হাজির ছিলেন শুনানিতে। সুপ্রিম কোর্ট বলে, রাষ্ট্রদ্রোহ আইনের বৈধতা খতিয়ে দেখা হবে। রাষ্ট্রদ্রোহ আইন সংক্রান্ত সব মামলা একসঙ্গে শুনবে আদালত। কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের। ২০১৪ পর রাষ্ট্রদ্রোহ আইনের অপব্যবহার নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। সুপ্রিম কোর্ট আজকে খুব ভালো মন্তব্য করেছে, কিন্তু সুপ্রিম কোর্টের তো আইন পরিবর্তন করার ক্ষমতা নেই। ওরা কোনো আইনকে সংবিধান সম্মত বা সংবিধান বিরোধী বলে দেখাতে পারে। স্ট্রাইক ডাউন করেননি, সরকারকে বিবেচনা করে দেখতে বলেছে। আর ভারত একটা দেশ যেখানে এই ধরনের নাশকতামূলক কাজ আগে সবসময় হয়ে আসছে। জিনিসগুলোকে মোকাবিলা করবার জন্য বিশেষ আইন দরকার। বিরুদ্ধ স্বর দমনে সন্ত্রাস বিরোধী আইন সহ অপরাধ আইনের কখনো যেন অপব্যবহার না হয়, দিন কয়েক আগেই এই মন্তব্য করেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড়। আর এবার রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে প্রশ্ন তুলে দিল দেশের প্রধান বিচারপতির বেঞ্চ। নিউজ 18 বাংলা। ব্রিটিশ জামানার এই আইন বারবার অপব্যবহারের অভিযোগ আর বারবার বিতর্কের কেন্দ্রে রাষ্ট্রদ্রোহ আইন। মস্তিষ্ক প্রক্ষালন আহাম্মক সেটা কি যন্ত্র, মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র। এমন কল যাতে রাজকার্য হয়ে যায় জল। এর সাহায্যে রাজভক্তি প্রকাশে নারাজ্যে তারে করে তোলা এই কনিষ্ঠ রাজভক্ত মোটে নয় সত্য। ভারত তখন ব্রিটিশ উপনিবেশ। ভারতীয়দের চুপ করাতে তৈরি করা হয় রাষ্ট্রদ্রোহ আইন। 1870 সালে ভারতীয় দণ্ডবিধিতে রাষ্ট্রদ্রোহ আইন যুক্ত করে ব্রিটিশ সরকার। 1891 সালের 7ই অগস্ট বঙ্গবাসী পত্রিকার সম্পাদক রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই আইনে প্রথম গ্রেফতার। লোকমান্য বালগঙ্গাধর তিলক 3 বার রাষ্ট্রদ্রোহ আইনে গ্রেফতার হন। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির সমর্থন এবং বঙ্গভঙ্গ আন্দোলন নিয়ে লেখার জন্য তিলকের 6 মাস কারাদণ্ড হয়। হরিজন পত্রিকার প্রবন্ধের জন্য মহাত্মা গান্ধীর বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহ আইন প্রয়োগ করা হয়। 1929 সালে রাষ্ট্রদ্রোহ আইন প্রত্যাহারের ডাক দেন গান্ধীজি। গান্ধীজির কথায়, এই আইন আসলে আইন শব্দটির ধর্ষণ। দেশের জনক চেয়েছিলেন বাতিল হোক, কিন্তু তাও স্বাধীনতার পরেও বহাল তবিয়তে দেশদ্রোহ আইন। উল্টে বারবার এই আইনের প্রয়োগে বিতর্কের মুখে পড়েছে কেন্দ্রের মোদী সরকার। 2016
জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্রনেতা কানহাইয়া কুমার সহ বাকিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইন। 2018 ভীমা কোরেগাঁও মামলায় সমাজকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ। 2020 সিএএ বিরোধী আন্দোলনে উমার খালিদ সহ অন্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা। 2021 কৃষক আন্দোলনের সমর্থনে টুলকিট পোস্ট দিশা রবির বিরুদ্ধে আইন প্রয়োগ। বন্দী অবস্থাতেই মৃত্যু হয়েছে ভীমা কোরেগাঁও মামলায় গ্রেফতার হওয়া প্রবীণ ফাদার স্ট্যান স্বামীর। 300 দিনের বেশি বন্দী রয়েছেন উমার খালিদ। যারা এই আইনের সৃষ্টিকর্তা সেই ব্রিটিশরাই 2009 সালে এই আইন নিজেদের দেশে বাতিল করেছেন। 1978 সালে সংবাদপত্রের সমালোচনা বন্ধ করতে রাষ্ট্রদ্রোহ আইন তৈরি করে আমেরিকা। আমেরিকাতেও এখন আর নেই সেই আইন, কিন্তু ভারত এখনো দিব্যি চালাচ্ছে। জানিয়ে বৃহস্পতিবার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। এই আইন নিয়ে এর আগেও বারবার প্রশ্ন উঠেছে। সরকারের সমালোচনা মানে কি রাষ্ট্রদ্রোহিতা? বাক স্বাধীনতার শেষ এবং দেশদ্রোহিতার শুরু কোথায়? এটা কে ঠিক করে দেবে? নিউজ 18 বাংলা। এবার নজর পরের খবর দিকে। ভোট পরবর্তী হিংসার অভিযোগে মামলার সেই জাতীয় মানবাধিকার কমিশন এই মামলার পরিপ্রেক্ষিতে চূড়ান্ত রিপোর্ট দিয়েছে কলকাতা হাইকোর্টে। আর সেই রিপোর্টে কুখ্যাত দুষ্কৃতীদের তালিকায় তৃণমূল নেতাদের নাম তুঙ্গে। রাজনৈতিক চর্চা। রাজ্যে আইনের শাসন নেই, শাসকের শাসন চলছে। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে 50 পাতার রিপোর্টে দাবি জাতীয় মানবাধিকার কমিশনের কমিটি। রিপোর্টের অ্যানেক্সচার কেতে বিস্ফোরণ, এলাকা ধরে কুখ্যাত দুষ্কৃতীদের তালিকা, সেখানে একের পর এক তৃণমূল নেতার নাম। পদের উল্লেখ না থাকলেও বেশ কয়েকজন অতি পরিচিত নাম রয়েছে তালিকায়। সন্দেশখালীর ক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ ভৌমিকের নাম। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর 24 পরগনার তৃণমূল নেতা, পার্থ ভৌমিক নৈহাটির তৃণমূল বিধায়ক। ক্যানিং এর ক্ষেত্রে নাম রয়েছে শওকত মোল্লার। শওকত মোল্লা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। নন্দীগ্রামের ক্ষেত্রে শেখ সুফিয়ানের নাম। শেখ সুফিয়ান নন্দীগ্রামের তৃণমূল নেতা। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট জমা দিয়েছে। সেখানে অভিযোগ করেছেন আমি কুখ্যাত দুষ্কৃতকারী এবং আমার নামে পশ্চিমবঙ্গের কোনো থানায় এফআইআর তো জুড়ে কথা, একটা যদি জিডি পান আমি তাকে পুরস্কৃত করব। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের মেম্বারকে পুরস্কৃত করব। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই প্রয়োজনে মানহানি মামলা হবে। হিউম্যান রাইটস কমিশন ফলস, ফেব্রিকেটেড, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামটা জড়িয়েছে। পুরোটা বিকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা, এটা কেন্দ্রীয় সরকার করছে। করুক, ওতে আমাদের কিছু যায় আসে না। যাদের যাদের মনে করে যে এরা তৃণমূলের আটকর ছেলে, তাদের নামে করে। কিছু ক্ষেত্রে আবার নামের সঙ্গে রয়েছে পদের উল্লেখ। দিনহাটার ক্ষেত্রে বলা হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। কলকাতার উল্টোডাঙ্গায় কাউন্সিলর জীবন সাহা। বর্ধমান সদরে বিধায়ক খোকন দাস। খোকন দাস বর্ধমান দক্ষিণের বিধায়ক। এই রিপোর্টের মধ্যে দিয়ে ওদের যে রাজনৈতিক চরিত্র এবং নিরপেক্ষতাটা স্পষ্ট হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের। কি বলছে বিজেপি? একটা রাজনৈতিক কর্মীর আচরণের জন্য যদি এ ধরনের একটি নিরপেক্ষ সংস্থা এই অবস্থা দিয়ে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কাদের নিয়ে আছেন বা পশ্চিমবঙ্গের মানুষের বাস্তব অবস্থা কি, এটা থেকেই তার প্রতিফলন হয়। এই রিপোর্টের পুরোটাই সুপারিশ মাত্র। এই সুপারিশ আদৌ কার্যকর হবে কিনা তা নির্ভর করছে 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চের বিবেচনার ওপর। ক্যামেরা পিন্টু সরকারের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। এনএইচআরসির এই রিপোর্টেই কড়া মন্তব্য করা হয়েছে। দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, আছে শুধু শাসকের আইন। পলিটিক্যাল ভ্যান্ডেটা তৈরি করে বাংলার নামে বদনাম করে বেড়াচ্ছে। এত হার হেরেও লজ্জা নেই, কিছুতেই হারটা মেনে নিতে পারছে না। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখেছে জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ কমিটি। সেই কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়েছে হাইকোর্টে। রিপোর্টে কমিটির দাবি, পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, আছে শুধু শাসকের আইন।
হিংসার ঘটনা যেভাবে রাজ্য জুড়ে ছড়িয়েছে তাতে আক্রান্তদের প্রতি রাজ্য সরকারের উদাসীনতা স্পষ্ট। রিপোর্টের 23 নম্বর পাতায় দাবি করা হয়েছে, হিংসা নিয়ন্ত্রণে কোনো উদ্যোগই নেয়নি রাজ্য প্রশাসন। বিধানসভা নির্বাচনে বিরোধী দলকে ভোট দেওয়ার জন্যই আক্রান্ত হতে হয়েছে মানুষকে। হিংসার নেতৃত্বে ছিল রাজ্যের শাসক দলের সমর্থকরা। হিংসার নেপথ্যে একটাই বার্তা, শাসক দল ছাড়া অন্য কোনো দলকে সমর্থন করা যাবে না। হিংসা চলাকালীন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে রাজ্য প্রশাসন। আক্রান্তদের নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ। এমনকি অভিযোগ জানিয়েও হুমকির মুখে পড়তে হয়েছে আক্রান্তদের। 50 পাতার রিপোর্টে এনএইচআরসির কমিটির দাবি, আইনের শাসন ভেঙে পড়লে তবেই এ ধরনের হিংসার ঘটনা ঘটে। এর ফলে ভবিষ্যতে নির্ভয়ে ভোট দিতে ভয় পাবে মানুষ। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এনএইচআরসি কমিটির রিপোর্টে দাবি, ভোট পরবর্তী হিংসার ঘটনায় বেআব্রু রাজনীতি, আমলা, দুষ্কৃতী আঁতাত। শাসক দলের সমর্থকদের সন্ত্রাস দেখেও নীরব সরকারি আধিকারিকরা। সীমান্ত রাজ্যে এমন আঁতাত জাতীয় নিরাপত্তার পক্ষে উদ্বেগের। সুশাসনের অভাব পশ্চিমবঙ্গে। ভোট পরবর্তী হিংসার রিপোর্টে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ টেনে এনেছে এনএইচআরসি। চিত্তজেথা ভয়শূন্যর উল্লেখ করে তাদের দাবি, কবিগুরুর মাটিতেই খুন, ধর্ষণ, হামলা। এইসব থামাতে না পারলে এই রোগ অন্য রাজ্যেও ছড়িয়ে পড়বে। মহান এই দেশে গণতন্ত্রের মৃত্যু ঘণ্টা বেজে যাবে। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার স্বার্থে এই পচন রুখতে হবে। But I am sorry that instead of giving the report to court, they have already leaked all the reports to Human Rights Commission to outside. They should have respected their court. How they can disrespect? And court gave us time also for that. I think they will give us time, or they have given the time for affidavit or something. কোনো রিপোর্ট যা তৃণমূলের পক্ষে অস্বস্তিকর সেটা হলেই রাজনৈতিক প্রতিহিংসা হয়। যে এই এনএইচআরসির রিপোর্ট, যে অফিসাররা এখানে এসেছিলেন তারা রাজ্য সরকারের আতিথেয়তায় ছিলেন, তারপরেও এই রিপোর্ট প্রমাণ করে দিচ্ছে বর্তমান অবস্থা কি। রিপোর্টে এনএইচআরসির বিশেষ কমিটি দাবি করেছে 2000-এর বেশি ভোট পরবর্তী হিংসার অভিযোগ পেয়েছে তারা, সব থেকে বেশি কোচবিহার এবং বীরভূম থেকে। নিউজ 18 বাংলা। এনএইচআরসির রিপোর্ট প্রকাশ্যে কি করে? মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলার পরে বিবৃতি জাতীয় মানবাধিকার কমিশনে। বিবৃতিতে জানানো হয়েছে, ভোট হিংসার রিপোর্ট এনএইচআরসি ফাঁস করেনি। 13 জুলাই হাইকোর্টের রিপোর্ট জমা করে এনএইচআরসির কমিটি। হাইকোর্টের নির্দেশে মামলার সব পক্ষকে রিপোর্টের কপি দেওয়া হয়েছে। আদালতের নির্দেশের বাইরে কাউকে রিপোর্ট দেওয়া হয়নি। এনএইচআরসির কাছ থেকে রিপোর্ট ফাঁসের প্রশ্নই নেই। মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার তৃণমূলেরই প্রাক্তন অঞ্চল সহ সভাপতি। দলের সঙ্গে সম্পর্ক নেই, যদিও এই দাবি করছেন অনুব্রত মণ্ডল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব পাল্টা বিজেপি। মঙ্গলকোটের লাখুরিয়ায় সোমবার খুন হন তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাস। সেই খুনে গ্রেপ্তার সাবুল শেখ ও শামু শেখ। শামুর দাবি, তিনি তৃণমূলের প্রাক্তন অঞ্চল সহ সভাপতি। তবে ভিডিও ভাবছে যে তার হাত থেকে আমার লাভ নাই। মানুষ খুন হয়েছে, অসীম দাস খুব ভালো ছেলে ছিল। সে যে যার দল করে দল করতে পারে, পুলিশ অ্যারেস্ট করবে এবং সাজা দেবে। বালির ঘাটের টাকা নিয়ে গোলমালের জেরেই খুন, পাল্টা দাবি বিজেপির। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে নতুন করে সুর চড়াচ্ছে তারা। আমরা বারে বারে বলেছি, কিন্তু তৃণমূল চেষ্টা করছিল বিজেপির ঘাড়ে দোষ দিতে। অনুব্রত মণ্ডল বলেছে এই খুনে বিজেপি যুক্ত, কিন্তু ধন্যবাদ জানাই এসপি বর্ধমানকে যে তিনি দুজনকে গ্রেপ্তার করে সেই অনুব্রত বাবুর বক্তব্যকে খারিজ করে দিয়েছেন। কবে ভিডিও ভাবছে যে তা হাত তুলতে রাজি নয়। খুন করেছে, সাজা পাবে। ধৃতদের 7 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। পূর্ব বর্ধমান থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।